আমি এখন যে গানটি পরিবেশন করছি এই গানটি সাইমন শিল্পগোষ্ঠীর একটি গান। এটি জুলাই আন্দোলনের সময় ব্যাপক সাড়া ফেলেছিল। আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হয়ে, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হয়ে, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তোলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। তোর মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, মুক্ত স্বাধীন দু হাতে যে শেকল পরালো, স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো, সেই অত্যাচারের বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল দীপ্ত চরণ ঘায়। আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হয়ে, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হয়ে, লক্ষ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নিত্য তোলে পায়। আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, আয় বজ্র কঠোর আওয়াজ তুলি পাহাড় ছাপিয়ে, হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে, এই শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছাড়ালো, শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরালো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীর দের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে চমৎকার গান পরিবেশনা করার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি জুলাই বিপ্লব এস এম ফরহাদ ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে আমি জানতে চাই যে আপনারা তো পিছন থেকে আন্দোলনকে সংগঠিত করেছেন, তো যখন আন্দোলনে আমাদের মতন শিশুরাও সম্পৃক্ত হয়ে গেল তখন আপনাদের কেমন লেগেছিল বা এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেছিলেন? আন্দোলনে জুলাইয়ের যে আন্দোলন ছিল, আন্দোলনে নানা স্টেকের নানান মানুষজন মোটামুটি যুক্ত হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করলেও পরবর্তীতে নানান পর্যায়ে নানান পেশার মানুষেরা যুক্ত হয়েছে। তো আমরা যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি, আমাদের দিক থেকে সবচেয়ে বেশি টাচ ছিল এই শিশুদের অংশগ্রহণটা। শিশুরা একটা ছোট্ট ক্লিপ মনে হয় দেখার কথা তুমি দেখেছো, যে ওই ছোট্ট একটা বাচ্চা পুলিশকে হচ্ছে হাতে কিলঘুষি দিচ্ছে আর কি, যে মানে তীব্র একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। এখানে শিশুদের অংশগ্রহণ যতটুকু না আনন্দের বা মোটিভেশনের জায়গা, তার চাইতে একটা হতাশারও জায়গা, দুঃখেরও জায়গা। কেন রাস্তায় আমাদের একটা শিশু ছোট্ট ভাইয়াকে এখানে আন্দোলনে নামতে হবে? দেশের পরিস্থিতি কেন এমন হবে? দেখো, এটা যদি অন্যভাবে চিন্তা করি, বাংলাদেশে প্রথমত এই আমরা যাদেরকে খুনি হাসিনা বলছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বলছি, যে পরিভাষাগুলো, সেই পরিভাষাগুলো শুরুর দিকে বলার কারণে নানান সময়ে নানান জনকে এভাবে টর্চার করা হয়েছে। তুমি দেখবা যে 13-14 সালের দিকে নির্দিষ্ট একটা ব্লকের গ্রুপের মানুষকে তখন হয়তো ক্রস ফায়ার দেওয়া হয়েছে। এখন যেমন তুমি হেলিকপ্টারের গুলিতে ওই যে ছোট্ট শিশু বাসার ছাদে শহীদ হতে হয়েছে, অথবা বাসার জানালা দিয়ে ছোট্ট শিশুকে শহীদ হতে হয়েছে, এটা আমরা দেখছি 24 সালে এসে। কিন্তু একটা ফেসিবাদের চূড়ান্ত রূপ কিন্তু 24 সালে এসে হয় নাই, চূড়ান্ত রূপটা ধীরে ধীরে হয়েছে। এটা শুরুর দিকে তোমার যেমন এখন যেমন রাস্তায় ক্রস ফায়ার দিয়ে আমার শিশু ছোট্ট ভাইয়াটাকে হত্যা করা হয়েছে, ঠিক সেম ভাবে 13 সালে 14 সালে হয়তো ভিন্ন মতের যারা ছিল তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। তুমি দেখবা এখন হয়তো আমরা গুমের ঘটনাগুলো এখন দেখছি, এখন হয়তো দেখেছি যে আমরা অনেক ছোট ছোট ভাইয়ের আমরা লাশ পাচ্ছি না শিশুদের।
তো শিশুদের লাশ গুম করার আগের স্টেপ ছিল সাধারণ যারা প্রতিবাদ করতো তাদের লাশকে গুম করে ফেলা। তার আগে ছিল মনে করো যে এই যে আমাদের আরেকটা জায়গায় চট্টগ্রামে একটা শিশু শহীদ হয়েছে, শহীদ হওয়ার ঘটনাটা মানে এটা লুকিয়ে রাখা হয়েছে, সামনে আসতে দেওয়া হয়নি, এটাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এই ঘটনা এটা একমাত্র ধাপ না, কিন্তু তার আগে আরো নানান স্টেপ ছিল আর কি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে শিশুরা অংশগ্রহণ করেছে কখন, যখন এই যে নানান স্টেকের নানান মানুষেরা শহীদ হতে হতে সেই ঘটনাগুলো যখন আমরা খুব বেশি কেয়ার করি নাই, আমরা খুব বেশি সম্মিলিত প্রতিরোধ করতে পারি নাই, তখন আমার একজন ছোট্ট শিশুকে এখানে আসতে বাধ্য হয়েছে, আমার একজন ছোট্ট শিশুকে এখানে আন্দোলন আসতে বাধ্য হয়েছে। এটা আমাদের জন্য একটা আগ্রহের জায়গার চেয়ে হতাশার দিকেও বেশি। তুমি দেখবা যে হচ্ছে আন্দোলনে সর্বশেষ প্রথম তো জাস্ট শুধু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে ছাত্রলীগ দিয়ে, সন্ত্রাসী আওয়ামী লীগ দিয়ে, পুলিশ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় আক্রমণ চালানো হয়েছে। পরে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমেছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে, একদিনে শত শত শিক্ষার্থী মারা গেছে। তারপর এই লাশ দেখে আমাদের শিশু ছোট ছোট ভাইয়ারা, তাদের বড় ভাইয়ার আপুর লাশ দেখে হতাহত দেখে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এটা আমাদের জন্য একটা জাতি হিসাবে হতাশার, দুঃখের, কষ্টে যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও, ছোট ছোট ভাইয়াদেরকেও রাস্তায় নামতে হয়েছে, তাদেরকে ক্ষোভ প্রকাশ করতে হয়েছে। আবার গভর্নমেন্ট দেখবা যে ফ্যাসিবাদী সরকার তাদেরকেও নিস্তার দেয় নাই, ফ্যাসিবাদী সরকার তাদেরকেও শহীদ করেছে, ইভেন যে শিশুটা বাসায় বসেছিল তাকেও শহীদ করেছে। এটার একটা শিক্ষা হচ্ছে, আমি যেটা অন্যভাবে বলি সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগ যেমন নানান গ্রুপকে ভাগ করে করে ছোট ছোট গ্রুপকে প্রথম ভিকটিম বানাইছে, গুম করেছে, হত্যা করেছে, এবং বাকিকে অন্য গ্রুপকে বলেছে আমি তো ওই গ্রুপকে হত্যা করেছি, তোমাকে কিছু করে নেই, তুমি চুপ থাকো। আরেকটা গ্রুপকে মনে করো যে যেমন আমাদের একজন প্রিয় আল্লামা ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী, আমরা চিনি ওনাকে, তো বেশ পরিচিত মুখ ছিলেন। তো ওনার রায়ের দিন যখন 150 মানুষকে শহীদ করা হয়, পুলিশ প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে একদিনে, তো অন্য যারা কথা বলতে চেয়েছে তাদেরকে বলেছে তোমাদেরকে তোমরা কিছু করে নেই, ওদেরকে করেছি, বাকিদেরকে চুপ রেখেছে। এরকম এক এক সময় এক এক গ্রুপকে ধরেছে আর হত্যা করেছে, এক একটা অন্যায় করেছে, তারপর বাকি গ্রুপটা শান্ত করেছে, শান্ত এক পর্যায়ে প্রত্যেক গ্রুপকে ধরতে ধরতে যখন একটা ম্যাসিভ পর্যায়ে গেছে, তখন আমার ছোট্ট শিশুটাও রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তো আমাদের দিক থেকে যেটা মনে হয় যে আমি পার্সোনালি চাই না আর কোনো অভ্যুত্থান এমন হোক যে আমাদের শিশুদেরকে রাস্তায় নামতে হবে, এমন পরিস্থিতি তৈরি না হোক, বরং বড়রাই এটা প্রতিহত করুক, বড়রাই এটাকে টেকা নিতে পারুক। বড়রা বরং এক গ্রুপকে হত্যা করার সময় আর গ্রুপ তাকেই না থাকুক, এক গ্রুপকে গুম করে ফেলার সময় আর গ্রুপ তাকেই না থাকুক, বড়দের মধ্যে এক গ্রুপকে মনে করো যে ফাঁসি দেওয়ার সময় আর গ্রুপ তাকেই চুপ নীরব না থাকুক, বরং বড়রাই এমন ভাবে সমাজটার প্রতিষ্ঠা করুক, প্রতিরোধ করুক, অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজ দেখলে তাকে না করুক, খুনি দেখলে তাকে থামাক, কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুক, যাতে আমাদের শিশুরা একটা নিরাপদ পৃথিবী পায়। শিশুদের কাজ এটা না রাস্তায় নামে প্রতিবাদ করা, তারপর নামতে হয়েছে এটা আমাদের জন্য হতাশার। আবার মোটিভেশনের এই জায়গায় যে সকল স্টেককে যখন তোমার এইভাবে দফায় দফায় গুম হত্যা করেছে, ছোট্ট বাচ্চা যখন রাস্তায় নেমেছে তার সাথে তার মাও নামতে বাধ্য হয়েছে, তার বাবাও নামতে বাধ্য হয়েছে। মা, বাবা, ভাই বোনেরা, ওই ছোট্ট শিশুটা তার সাহসের কারণে বাকি পরিবারের সদস্যরাও রাস্তায় নেমেছে, একটা গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লবে পরিণত হতে চেয়েছে। এটা একটা বড় জায়গা। এটার আমি তো বলবো যে আমাদের অভিভাবকেরা, অন্যান্য স্টেকের যারা যারা অংশগ্রহণ করেছে, তাদের রাস্তায় নামার মূল স্টেক হোল্ডার হচ্ছে আমাদের শিশুরা রাস্তায় নামার কারণে সবাই রাস্তায় নেমেছে। আমার ছোট্ট ভাইটার নামছে, আমি নামবো না কেন? আমার ছেলেটা নামছে, আমি নামবো না কেন? এই মোটিভেশনের কারণে আমরা ফ্যাসিবাদকে, খুনিকে, একটা জুলুমতন্ত্রকে এদেশ থেকে আমরা তাড়াতে পেরেছি আর কি। এটা একটা আমি বলবো মূল ক্রেডিট শিশুদের, যারা রাস্তায় নেমেছে, যারা শহীদ হয়েছে। ধন্যবাদ ভাইকে চমৎকার কথা বলার জন্য। প্রিয় দর্শক, একটা গান হলো এবং একটু স্মৃতিচারণ হলো, এখন একটা কবিতা আবৃত্তি শোনা যাক, অবশ্যই জুলাইয়ের কবিতা। লিখেছেন কবি নাইমান ইসলাম মাহিন, কবিতাটির নাম জুলাইয়ের ফুল। স্বাধীনতার নাম ভাঙিয়ে করতো যারা বড়াই, তলে তলে মিথ্যা নিয়ে ছিল তাদের লড়াই। ৭১-এর গল্প বলে আঁকতো চোখে ঘোর, অথচ এই লোকেরাই ছিল সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় ডাকাত। লোক দেখিয়ে পড়তো নামাজ ১২৫ রাকাত। ভিন্ন মতের জন্য জুলুম ছিল ভয়ঙ্কর, জ্যান্ত কবর সমতুল্য ভয়াল আয়না ঘর। সেই ঘরে চোখ পাহাত বেঁধে করতো নির্যাতন, নিরপরাধ আর ধার্মিক ছিল সে লোকজন। দেশপ্রেমিক নেতার গলায় লাগলো ফাঁসির দড়ি, কে বাজাবে ছুটির ঘন্টা, কোথায় সে দপ্তরি? দাঁড়িয়ে গেল আবু সাইদ, মুগ্ধ এবং তাহির, স্বৈর রানী করলো শুরু তার ক্ষমতা জাহির।
গণহত্যা চালিয়ে গেল নরখাদক দিয়ে, ছাত্র সমাজ ফিরল রক্ত লাশের মিছিল নিয়ে। জুলাই জুড়ে নিষ্পেষণের চলল অভিযান, ছাত্র সমাজ গাইল শুধু হার না মানার গান। অবশেষে হলো যখন ফ্যাসিবাদের পতন, প্রাসাদ প্রাচীর ধসে পড়ে তাসের ঘরের মতন। পালিয়ে গেল ফ্যাসিরানি, পালিয়ে গেল চেলা, পালিয়ে গেছে কিন্তু হিসেব রয়ে গেছে মেলা। দেশটা যেন নতুন করে স্বাধীন হলো আবার, দেশটা যেন না হয় কোনো দেশদ্রোহীর খাবার। দেশটা যেন দেশপ্রেমীদের ঐক্যে অটুট থাকে, সম্ভাবনার ফুল ফুটে রয় পথের বাঁকে বাঁকে। সম্ভাবনার ফুল ফুটে রয় পথের বাঁকে বাঁকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন আরেকটি গান শুনবো। শাফি ভাইয়া, প্লিজ তুমি এবার আমাদেরকে কোন গানটি শোনাবে? আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা শ্রদ্ধেয় শহীদুল মুরসালিন এবং সুর শ্রদ্ধেয় মশিউর আহমেদ। এখনো আমার কানে বাজে মের মুগ্ধের মিঠা বলে, আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খোলে। উসামা সাগর রোদুর অয়ন ভাবছে কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে। ফয়াজের মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। কত শিশু প্রাণ ঝরে গেল, আহা আছে কি শোকের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি, জুলুমের সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি। চোখ হারাবাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। এখনো আমার কানে বাজে মের মুখের মিঠা বলে, আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলে। উসামা সাগর রোদুর অয়ন ভাবছে কতটা দামি, দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী। তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। ধন্যবাদ ভাইয়াকে চমৎকার গান পরিবেশনা করার জন্য। প্রিয় দর্শক, এই গানটি আমরা অনেকবারই শুনেছি। এই গানের মধ্যে আমরা আমাদের মনের যে আবু সাইদ এবং মুগ্ধর মৃত্যুর কথাটি, সেটা কখনো ভুলতে পারি না। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে জাবির ইব্রাহিম নামের একটি শিশু শহীদ হয়েছিল। আমরা তার বাবার কাছ থেকে পাওয়া একটি ছোট্ট ক্লিপ দেখে নিই।
কি দেখবো? বাংলাদেশ। এটা সুন্দর করে এটা নিয়ে ঘুরো, আবার আগের মতো দেখি কিভাবে ঘুরলা তুমি। আবার সুন্দর করে বাংলাদেশ ধরো। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ। চলবে। ধন্যবাদ প্রিয় দর্শক। শেষ করলাম আমরা জাবিরের প্রতি একটি ভিডিও। প্রিয় দর্শক, এবার আমি চলে যাচ্ছি SM ফরহাদ ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা দেখেছি যে BBC রিপোর্টে দেখা গেছে প্রতি শহীদদের 10 জনের মধ্যে একজন শিশু। এই জিনিসটিকে আপনি কিভাবে দেখছেন? দেখো যে জুলাইয়ের যখন শহীদদের তালিকাগুলো আমরা চেক করছিলাম, আমাদের জন্য এটা খুবই কষ্টের যে হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, তারা একটা রিপোর্ট পেশ করেছে, বিবিসিও রিপোর্টকে কোট করে মোটামুটি যেটা উল্লেখ করেছে যে টোটাল শহীদদের তোমার প্রতি 10 জনে মোর দেন 1 হচ্ছে শিশু। এটা বাংলাদেশের ইতিহাসে এটা খুব লজ্জাজনক একটা অধ্যায় আর কি, যে নিজের দেশের একটা শক্তির সাথে নিজেরা মানে পলিটিক্যাল পরিবেশ এমন খারাপ হয়ে গেছে যে নিজের রাষ্ট্রের উপর এমন একটা মানে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় বসে গেল যাদেরকে নামাতে হলে আমার এতগুলো শিশু জীবন দিতে হয়েছে। পৃথিবীর কোনো দেশে এরকম নজির নাই, একমাত্র বাংলাদেশে। শিশুদের এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষা হচ্ছে আমার কাছে মনে হয় যে যদি আমরা টোটাল প্রজন্মকে, যেহেতু এটার বড় ভিকটিম শিশু এবং এটার আন্দোলনের বড় স্টেকেরও শিশু, মানে বিলো 18 বছরের নিচে যারা ছিল আর কি, হয় স্কুল শেষ করেছে অথবা কিন্ডারগার্টেনে পড়ছে অথবা স্কুলে পড়ছে, এই স্টেজে একটা বড় সংখ্যক। তো এই জেনারেশনটাকে আমার মনে হয় এমনভাবে রেডি করা দরকার, এমনভাবে তৈরি করা দরকার যাতে আগামীতে কখনো এমন পরিস্থিতি তৈরি না হয় যেখানে আমাদের এ ধরনের শিশুরা আবারও ভিকটিম হতে হয়। দেখো যে তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া এরা আন্দোলনে গেছে সেজন্য শহীদ হয়েছে, এরকম হয়তো, কিন্তু দেখবা যে যারা আন্দোলনে যায় না, বাসায় আছে, তাদেরকে কিন্তু ধরে ধরে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে। এবং একটা শিশু তার বাড়ির ভিতরে মানে জানালার ভিতরে ভরা ছিল, হেলিকপ্টার থেকে জানালা দিয়ে গুলি করতে হত্যা করা হয়েছে। মানে নাই কোনো ক্যাটাগরির লোক বাকি ছিল না শিশুদের যাদেরকে হত্যা করা হয় নাই। জাতি, ধর্ম, বর্ণ, কালার, স্কুল, মাদ্রাসা বিবেচনায়, কোনো ধরনের বিবেচনা না নিয়ে এভাবে সকল মানুষকে ভিক্টিম বানানো হয়েছে। আমি আমার মতো করে বলি, যদি আমাদের শিশুদেরকে আমরা এভাবে শেখাইতে পারি যে আমাদের এই যে বড় ত্যাগ, যে এত বেশি শিশুরা এখানে শহীদ হলো, এই আন্দোলনটা ছিল শুধুমাত্র খুনি হাসিনার বিরুদ্ধে না, এই আন্দোলনটা শুধুমাত্র একজন ব্যক্তি স্বৈরাচারের বিরুদ্ধে না, এই আন্দোলনটা শুধুমাত্র আওয়ামী বা হচ্ছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে না। এই আন্দোলনটা মনে রাখতে হবে আমাদের সকল ধরনের এ ধরনের অন্যায় যারা করেছে সকল সিম্বলিক সত্তার বিরুদ্ধে। আমাদেরকে মানুষকে শেখাইতে হবে, আমাদেরকে বাড়ি স্কুলে বাচ্চাদেরকে, শিশুদেরকে আমাদেরকে একে অপরকে নিজেদের আড্ডায় বলতে হবে এই যুদ্ধটা ছিল, এই আমাদের ফাইটটা ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে। যখনই কোথাও চাঁদাবাজি দেখবো আমরা ঠেকাবো, এই ফাইটটা ছিল আমাদের খুনিদের বিরুদ্ধে। যখনই কোথাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখবো, কাউকে অন্যায় করা হচ্ছে, সাথে সাথে আমরা ঠেকাবো। এই ফাইটটা ছিল আমাদের লুটতরাজির বিরুদ্ধে, এই ফাইটটা ছিল আমাদের সম্পদ, দেশের সম্পদ অন্য কোথাও নিয়ে যাওয়ার বিরুদ্ধে। এই প্রত্যেকটা স্টেজ কেন বলছি, এই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদী হইতে হইতে এই পর্যায়ে যাইতে পারাটা, তার কারণ ছিল এই ধরনের ছোট ছোট ক্রাইম, বড় বড় ক্রাইম, বিভিন্ন ক্রাইম, ইন্ডিভিজুয়াল ক্রাইম, কমিউনিটি টু কমিউনিটি ক্রাইম গুলো তারা করতে শক্তি পেয়ে গেছিল, তাদেরকে কেউ ঠেকায় নাই। তা আমাদের শপথ থাকবে যে স্টেজে যেখানে অন্যায় হোক না কেন আমরা প্রতিরোধ করব। যেখানে যে পরিচয়ে যারাই, সেটা নট অনলি আওয়ামী লীগ, যেখানেই যারাই এ ধরনের খুন করবে, লুটতরাজ করবে, চাঁদাবাজি করবে, আবার গুম নাটক করবে, আবার হচ্ছে এই ক্ষমতার অপব্যবহার করতে চাইবে, তাদেরকে আমরা ঠেকাবো। পাশাপাশি আমার কাছে মনে হয় এই যে শিশুরা ভিকটিম হলো, এই যে 10-এ 1 করে বলতেছো, এই যে শিশুরা তো আবারও তো ভিকটিম হইতে পারে, আবারও তো কোনো একটা 24 আসতে পারে। তো আরেকটা 24 আসা আমাদের ঠেকাইতে হবে। কেমনে ঠেকাবো আমরা? আরেকটা কৌশল হচ্ছে, আমরা যে আমাদের স্কুলে ছোটদেরকে আমরা শেখাই না যে গুড টাচ ব্যাড টাচ শেখাই, যে গুড টাচ হলে ভালো, ব্যাড টাচ হলে আমরা শাউটিং করবো, আব্বু আম্মুকে জানাবো, শেখাই। ঠিক এখনো গুড সিম্বল ব্যাড সিম্বল, পলিটিক্সে বা রাজনীতিতে কোনটা গুড সিম্বল, কোনটা ব্যাড সিম্বল, কোনটা গুড অ্যাট্রিবিউট, কোনটা ব্যাড অ্যাট্রিবিউট, এটা আমাদের প্রত্যেকটা শিশুদেরকে শেখানো দরকার। কিভাবে শেখাবে যে যেখানে শিশুদেরকে, কিশোরদেরকে, স্কুলের বাচ্চাদেরকে বড় কারোর গুনগান গাওয়ার জন্য নেওয়া হয়, যেখানে ভ্যানগার্ড বানানো হয়, নেতার নামে স্লোগান দেওয়া, এটা ব্যাড সিমটমস, এটাকে আমরা প্রতিরোধ করব। বলতে হবে যে যেখানে হচ্ছে শুধুমাত্র স্লোগান মুখর, যে বড়রা
নিজেরা কাজ না করে বড়রা আমাদেরকে মানে ছোটদেরকে ইউজ করতে চায়, বড়রা ছোটদেরকে মিসগাইড করতে চায়, বড়রা ছোটদেরকে আলোচনায় ব্যানগার্ড বানাতে চায়, এগুলোকে প্রতিরোধ জানাবে, এগুলোকে লাল কার্ড দেখাইতে হবে, শেখাইতে হবে যে এগুলো হচ্ছে ব্যাড পলিটিক্যাল সিমটমস। যাদের মধ্যে এই ধরনের সিমটমস পাবো, যারা অন্যদেরকে মিস ইউজ করে, পলিটিক্যাল ব্যানগার্ড বানায় এবং স্কুলের কলেজের শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আরেকজনের নামে প্রশংসার বাণী শোনাতে শোনাতে সমনষ্ট করায়, বরং তার উপকারে তাকে কাজে লাগায় না, তাকে আমরা ব্যাড সিম্বল বলবো, তাকে আমরা লাল কার্ড দেখাবো। রেদা যারা হচ্ছে শিশুদেরকে শেখাবে ভালো জিনিস, আমার বয়সে আমাকে যেটা শেখানো দরকার, আমার যেটা, বড়দের উচিত কি, বড়দের উচিত হলো বড়রা যেটা পারে ছোটরা যেটা পারে না তাকে সেটা শেখাবে, তাই তো? বড়দের উচিত হচ্ছে বড়রা যেটা জানে ভালো কিছু সেটা ছোটদেরকে শেখাবে, বলবে যে তুমি এটা পারো না, আসো শেখাবো, তুমি এই জিনিসটা জানো না, আসো শেখাবো। আমার এখানে গান শেখার জায়গা আছে, আমার এখানে ড্রয়িং শেখা যায়, আমার এখানে বিজ্ঞান শেখা যায়, আমার এখানে কালচার শেখা যায়, আমার এখানে বই পড়া যায়, আমার এখানে ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, ভাষা শেখা যায়, আমার এখানে গেলে বিদেশ পাড়ি দিয়ে এত দক্ষতা হয়ে অর্জন করে দেশে এসে আবার কন্ট্রিবিউট করা যায়, আমার এখানে আসলে ইউনিভার্সিটিতে এইভাবে কন্ট্রিবিউট করা যায়, ভালো কিছু শেখাবে। এটা হচ্ছে গুড সিম্বল। তো যারা উল্টাটা শেখায়, এই যে ছোটদেরকে বাজে কিছু শেখে, তাদেরকে লাল কার্ড দেখাইতে পারতো। আমাদের উচিত হবে প্রত্যেকটা পরিবারে পরিবারে, স্কুলে স্কুলে, ঘরে ঘরে, এই রাজনৈতিক অঙ্গনে বা সোশ্যাল বা কালচার অন্যান্য জায়গায় কোনটা ব্যাড সিম্বল কোনটা গুড সিম্বল এই জিনিসটা শেখানো, তাইলে বোধ হয় এই কাজটি করে চলেছে। রাইট রাইট, হ্যাঁ, কিডস ক্রিয়েশন এই কাজটা নিশ্চয়ই করছে, তাদের কন্টেন্ট গুলো এইভাবে কাজ করছে। পাশাপাশি এই প্রত্যেকটা উদ্যোগে কিডস ক্রিয়েশনের মতো যে মানে কালচারাল জায়গায় কাজ করছে, পাশাপাশি স্কুলগুলোতে ঘরে ঘরে আমাদেরকে এই কোনটা ব্যাড সিম্বল কোনটা ব্যাড অ্যাট্রিবিউট এটা শেখাইতে পারলে, যখনই আমরা ব্যাড অ্যাট্রিবিউট দেখবো, কোথাও চাঁদাবাজি দেখবো, কোথাও কেউ হত্যা করছে দেখবো, কেউ কোথাও টাকা মেরে খাচ্ছে, মিস ইউজ করছে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে, কোনো এমপি মন্ত্রী জনগণের কাজ না করে অন্য কাজ করছে, সেখানেই শিশুরা মন থেকে বলে উঠবে যে হচ্ছে আমি এটা প্রতিরোধ করবো, এটার বিরুদ্ধে কথা বলবে, কেউ ভয় পাবে না। তখন আমার কাছে মনে হয় যে আর সামনে কখনো, আজকের শিশুরা তো কালকের ভবিষ্যৎ, আজকে যখন প্রত্যেকে এই গুড সিম্বল ব্যাড সিম্বল শিখবে, প্রতিবাদ করতে শিখবে, কোথায় যাবে না, কোন সার্কেলকে সে না বলবে, রেড কার্ড দেখাবে, সেটা যখন সে শিখবে, সে বড় হওয়ার পরে সে আর কোনো ট্র্যাপ পড়বে না, বরং সে সবাইকে প্রতিরোধ করবে। ধন্যবাদ ভাইয়াকে। ভাইয়ার বক্তব্যের মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। প্রিয় দর্শক, আমি এখন আরেকটি কবিতা আবৃত্তি করতে চলেছি এবং এই কবিতাটি আমার কিডস ক্রিয়েশন টিভিতে জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক হিট হয়েছিল। কবিতাটি লিখেছেন কবি নয়ন তালুকদার এবং কবিতাটির নাম থুতু। এই আমি থুতু দিলাম আমার সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে, নির্ভয় একুশের প্রত্যয়ে স্বৈরাচারের মুখে এই আমি থুতু দিলাম। না, চমকে ওঠেনি আমার হৃদয়, না, আমি ভয় পাইনি ফাঁসির দড়ায়, কারতুজে কিংবা ট্রাকের চাকায়, ঠা ঠা হাসিতে ফেটে পড়ছে আমার কণ্ঠস্বর, আর 54,000 বর্গ মাইল জুড়ে প্রতিধ্বনি তুলে স্বৈরাচারের সকল দেয়াল ভেঙে পড়ছে, ভিত ভেঙে পড়ছে, চূড়ো ভেঙে পড়ছে। আমি দাঁড়িয়ে মৃত্তিকায়, আমার পা কাঁপছে না, আমি হাঁটছি মিছিলে, আমার বুক কাঁপছে না। এমন দুরন্ত সময়ে প্রিয়জন কেউ পিছু ডাকে না, না, আমাকেও ডাকছে না। এখন হবে জীবনের সাথে জীবনের কথা, মানুষের সাথে মুক্তির কথা, আর কতিপয় ঘাতক ছাড়া, আর কতিপয় তোষক ছাড়া সমগ্র দেশ এখন একই কাতারে, এক বুক রক্তে ডুবে, নির্ভয় একুশের প্রত্যয়ে স্বৈরাচারের মুখে 10 কোটি মানুষ থুতু দেবে, থুতু দেবে। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি করেছে। প্রিয় দর্শক, এখন আমরা আবার গান শুনবো। শাফি ভাইয়া, তুমি আমাদেরকে এবার আরেকটি গান শোনাও। ধন্যবাদ তোমাকে। এ পর্যায়ে আবার একটি দেশের গান পরিবেশন করছি, যার কথাও শ্রদ্ধেয় মাসুদ রানা। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। রক্তে
রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই কোনো রেশারেশ। রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ, সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা, নেই কোনো রেশারেশ। এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা, শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা। শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অম্লান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান, তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান। ধন্যবাদ। ধন্যবাদ শাফিক ভাইয়াকে আবারও চমৎকার গান পরিবেশনা করার জন্য। দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত। এই গানটির মাধ্যমে যে স্বৈরাচার দেশটিকে দখল করে নিচ্ছে, দেশের সম্মান হানি করছে, এবং আমরা সেই সম্মানটা ধরে রাখার জন্য সবাই একত্রিত হচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে যাচ্ছি ফরহাদ ভাইয়ের কাছে। ভাইয়া, কিডস ক্রিয়েশন টিভি যে কার্যক্রমটা চালাচ্ছে এটাকে আপনার কেমন লাগে? আমি তো তোমার কিডস ক্রিয়েশন টিভির ফ্যান অনেকদিন ধরে। যেমন এই যে জুলাই তোমার কবিতাটা আবৃত্তি হলো না, এই কবিতাটা তখন শুনে বেশ অনুপ্রাণিত হওয়ার মতো ছিল। একদম সাহসের সাথে ছোট্ট একটা শিশু, হ্যাঁ, তুমি যেভাবে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছো, এটা বেশ সাহসের জায়গা ছিল। পাশাপাশি আমাদের আসলে এখন ক্রাইসিস কোথায়? ক্রাইসিস হলো তোমার স্কুলে বা কিন্ডারগার্টেনের যে লেভেলে আমাদেরকে ছোট ছোট ভাইয়াদেরকে যে যা কিছু পড়ানো হয় তা মানে সুস্থ মস্তিষ্ক, সুস্থ কালচার শেখানোর জন্য বা ভালো উপাদান দেওয়ার জন্য পর্যাপ্ত বা ওয়েল ডেকোরেটেড না। পাশাপাশি মোবাইলে বা টেলিভিশনে অন্যান্য যে চ্যানেলগুলো দেখছি সেখানে দেখবা যে যা কিছু দেখানো হয় সেখানে আসলেই মানে মানুষের ভালো চরিত্র, ভালো বোধ, ভালো চিন্তা চেতনা ডেভেলপ করার জন্য যে ধরনের কন্টেন্ট মেক করার কথা, তার চাইতে বিজনেসটা বেশি টার্গেট হয়ে যায়। যে কেমন করে বানালে পরে বেশি ভিউ হয়, কেমন করে বানালে পরে বেশি মানুষ আকৃষ্ট হয়, বিশেষত যারা একটু ছোট একটু বড় হয় তারা মজা পায়, এটা মাথায় রেখে দেওয়া হয়। তো আমার যখন একটা কন্টেন্টের টার্গেট হয় কে বেশি মজা পাবে সেই দিক বিবেচনায় স্বাভাবিকভাবেই ওটা বিজনেসের ওই জায়গা থেকে চিন্তা করতে যায়, তখন এটা আর ওই ভালো বোধ, ভালো চরিত্রের জায়গাটা কাজ করতে পারে না। তো কিডস ক্রিয়েশন সেই জায়গার বাইরে এসে যেটা কাজ করছে, যে তাদের বিজনেসের জায়গা বা লাভের জায়গা চিন্তা না করে টোটাল একটা ইনভেস্ট করে শুধুমাত্র ভালো কন্টেন্ট তৈরি করা, যাতে করে একটা ভালো চিন্তা পোষ হয়, ভালো চরিত্র ডেভেলপ করা যায়, কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানা যায়। এই জিনিসটা কিছু খুব খুব ভালো দিক। আমি যেটা দেখলাম যে তোমাদের কিডস ক্রিয়েশনের যেমন এরকম শো আছে, টক শো, যেটার মধ্যে দিয়ে একটা ছোট্ট শিশু তুমি উপস্থাপনা করছো। আমি তো আমার বয়সে কখনো চিন্তাই করি নাই, তোমার বয়সে থাকতে উপস্থাপনা দূরে কথা, কোথাও আবৃত্তি করাবে, শেখাবে, আমি কখনো পাই নাই, সত্য এটা। তো কিডস ক্রিয়েশন এরকম আয়োজন করে দিচ্ছে যে ছোট ছোট আমাদের ভাইয়ারা এই ধরনের পরিবেশটা পাচ্ছে, ছোট ছোট ভাইয়ারা আবৃত্তি করছে, নাটক অভিনয় করছে, ছোট ছোট তোমাদের নাটকের ক্লিপ দেখলাম বা শুনলাম যে সামনে সিরিজ, মানে ওই যে সিরিজ নাটক বের হবে, যে পর্ব আকারে বের হবে কিডস ক্রিয়েশনের পক্ষ থেকে। এই যে প্রত্যেকটা জিনিসগুলো বের হওয়া, ছোট ছোট নাটক, সিরিজ আকারের নাটক, গান, অভিনয় বা আবৃত্তি অথবা অন্যান্য কন্টেন্ট,
সবগুলোই এটা দারুণ আর কি। বাংলাদেশে আমার কাছে মনে হয় না যে কিডসকেশনের মতো বিকল্প অন্য কোনো প্ল্যাটফর্ম আমার চোখে পড়ে নাই, যেখানে এত ডাইভার্স সেক্টর নিয়ে শিশুদের নিয়ে বিজনেস মডেলের বাইরে এসে শুধুমাত্র তাদের চরিত্র, চিন্তা চেতনা, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এত একটা বিশাল টিম কাজ করছে। হয়তো আমরা সবাইকে সামনে দেখি না যে পিছন থেকে কারা কাজ করছে, বিশাল টিম যে কাজ করছে, এটা দারুণ জিনিস। তার মন থেকে দোয়া আসে যে আমাদেরকে নির্মাণ করার জন্য যেটা আমরা পাই নাই, আমরা ছোটকালে পাই নাই, সেইটা এখন শিশুদেরকে দেওয়ার জন্য কিডসকেশনের চেষ্টা করছে। আমি তো কিডসকেশনের প্রতি অনুরোধ করবো যে হচ্ছে আপনাদের কাজের রেঞ্জ আরো অনেক বেশি বাড়ানো দরকার, যে যাতে করে আমাদের সকল শিশুরা, দেশের সকল পর্যায়ের শিশুরা যার যার জায়গা থেকে এটা দেখতে পায়, যার যার জায়গা থেকে এটা দেখতে পায় এবং হচ্ছে প্রত্যেক কাছে এই কন্টেন্ট গুলো পৌঁছায়। এতে করে এই যে এটা বিশাল একটা সৎকারে জারিয়া। আমাদের বাড়িতে গেলেও হচ্ছে যে আমাদের যত ছোট ছোট কাজিন আছে সবার মোবাইলে এগুলাই, যে কিডসকেশনের গান দেখে, কিডসকেশনের তোমার হচ্ছে ওই যে নাটক দেখে বা হচ্ছে কার্টুন দেখে, সবার কাছে এটাই। মানে অন্তত এটা বলতে পারি যে বাংলা ভাষাভাষী শিশুদের জন্য অন্তত সোর্স পাওয়া গেছে, যারা হচ্ছে অন্যদের কন্টেন্ট ডাবিং করার বাইরে এসে নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করে শিশুদেরকে অন্তত ভালো কন্টেন্ট উপহার দিচ্ছে। এটার জন্য কিডসকেশন এটা থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। থ্যাঙ্কস না শুধু, তোমার থেকে দোয়া পাইতে হবে, দোয়া করতে হবে সবাইকে, যাতে এই টিমটা আরো বেশি ভালো পারফর্ম করতে পারে। তোমাদের মতো আরো ছোট ছোট অনেক ফুলেরা এসে এখানে সুগন্ধ ছড়াতে পারে, তাদের ফুলের পাপড়ি আরো বাড়তে পারে আর কি, আরো বাগানটা আরো বড় হতে পারে। এই জিনিসটা বেশ দারুণ ব্যাপার। দোয়া তোমাদের জন্য, কিডসকেশনের জন্য, এবং বিশেষ করে যারা পেছনে যাদেরকে দেখা যায় না, ক্যামেরায় তো এখন তোমাদেরকে দেখা যাচ্ছে, ক্যামেরার বাইরে যারা আছে, বিশাল টিম যারা কাজ করছে, দারুণ একটা ওয়ার্ক। এটা এই জেনারেশন, পরের জেনারেশন শিশুরা সবাই এটা পাবে, দেখবে। আমি তো মনে করি আগামী জেনারেশন বিল্ডিং এ এই শিশুদেরকে ভালো ভূত তৈরি করে দিতে। একটা থিওরি আছে না এরকম, যে হচ্ছে যে মানুষের আচরণ নির্মাণ হয় হচ্ছে আমি যেটা চোখে দেখি এবং যেটা শুনি, কানে যেটা শুনি, এই দুইটা সোর্স থেকে। যেমন আমি সুন্দর করে এখন বসছি, তুমি বসছো, এটা হয়তো কাউকে না কাউকে দেখেছি এভাবে বসতে হয়, এভাবে পড়তে হয়, দেখে শিখেছি, শুনে শিখেছি। আর অন্য কোনো মাধ্যম নাই শেখার মানুষের, তো এই দুটো মাধ্যমে শিখি। তো দেখা এবং শোনার এই সোর্সে শেখার জন্য আমাদের জন্য অনলাইনে অ্যাভেলেবল কন্টেন্ট একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে কিডসকেশন অবশ্যই আমাদের সামগ্রিক সহযোগিতা এবং দোয়া পাওয়ার যোগ্য। কিডসকেশন টিভিটা দেশের জন্য কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আমি তো মনে করি শুধু মানে এখন কিডসকেশন যে লেভেলে কাজ করছে তোমার দেশে এখন অনলাইনে বা ইউটিউবে বা আদার্স প্ল্যাটফর্মে, এটার চাইতে শুধু এইটা না, বরঞ্চ একদম প্রতি ঘরে ঘরে যাতে পৌঁছায়, টেলিভিশনে দেখতে পারে, সবাই দেখতে পারে। এবং এটা যাতে মাঝে মাঝে ওই যে স্কুল পিরিয়ডে ব্রেক দিয়ে বিনোদন দিয়ে দেখানো দরকার, যে আজকে আমরা একটা কার্টুন দেখাবো ক্লাসের ফাঁকে, আজকে একটা গান দেখাবো। কিডসকেশন এভাবে সবার জায়গায় পৌঁছে যাওয়া দরকার। আবার কিডসকেশনেরও উচিত যে হচ্ছে এই যে শিশুরা যাতে সবার জায়গা থেকে সবাই যাতে এটা পায়, এই কন্টেন্টটা সবার কাছে পৌঁছানো। কন্টেন্টটা পৌঁছানোর জন্য তো আমাদেরকে দেশকে আরো উন্নত করতে হবে। হ্যাঁ, ওর টিম আরো বাড়াতে হবে, সবার কাছে সহযোগিতা নিতে হবে, এবং যারা অডিয়েন্স তাদেরও হেল্প করতে হবে, সবাই মিলে এই কাজটা ডেভেলপ করতে হবে আর কি। এটা নিঃসন্দেহে দারুণ যে আজকে তোমার বয়সে একজন তুমি এসে বসে কথা বলছো, করছো। আমার মনে পড়ে না যেরকম বেসরকারি উদ্যোগে, প্রাইভেট উদ্যোগে সর্বশেষ কোনো প্ল্যাটফর্মে কাজ করেছে কিনা বাংলাদেশে, কখনোই করেছে কিনা আমার ঠিক মনে নেই। আমার মনে হয় যে কেউ এখনো করে না, যেখানে এরকম দেশের বাছাই করা, তুমি সুদূর তোমার বাড়ি থেকে এসে আজকে এখানে পারফর্ম করছো। এই যে সারা দেশ থেকে একদম মানে বাছাই করে করে ফুলগুলো উঠায় নিয়ে আসা, তাদেরকে ওয়েল ট্রেনে নিয়ে আসা, ভালো ভালো ট্রেনিং দিয়ে তাদেরকে ভালো শিল্পী তৈরি করা, মানে এটা দারুণ জায়গা আর কি। মানে বলা যায় একদম অসাধারণ জায়গা। তো এটা কাজ বাড়াইতে হবে আরো, এবং এই কাজটা সবটাকে প্রচার করতে হবে, সবাইকে হেল্প করতে হবে যার জায়গাতে। কিডস ক্রিয়েশনের মতো প্ল্যাটফর্মগুলো এগিয়ে গেলে আমার কাছে মনে হয় আগামী দিনে শিশুরা বাজে কন্টেন্টের প্রতি আগ্রহী হবে না। আগামী দিনে আজকে তুমি এলাকায় যাবা, ওই যে শহরে এলাকার ছাপিয়ে গ্রামে যাওয়া দেখবে সবাই গেমস খেলছে, সবাই রাস্তায় বসে বসে হচ্ছে বাজে বাজে কন্টেন্ট দেখছে, সবাই আড্ডা দিচ্ছে, বা হচ্ছে মানে অপ্রয়োজনীয় কাজগুলো করছে, টিকটক ইউজ করছে। কেন জানো? কন্টেন্ট নাই, তাদের কাছে অ্যাভেলেবল কন্টেন্ট নাই। তো সবার কাছে কিডস ক্রিয়েশন পৌঁছাইতে হবে। কিডস ক্রিয়েশন পৌঁছালেই পরে এই যে তাদের দারুণ দারুণ কন্টেন্টের মধ্য দিয়ে বা নতুন নতুন মাত্রার কন্টেন্টের মধ্যে দিয়ে অন্যদিকে অ্যাডিকশনটা কমবে। রাইট। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, চমৎকার কথা বলেছেন। নিশ্চয় এই কথাটি একটি উদ্দীপনামূলক, উদ্দেশ্যমূলক ভাবে বলেছেন আপনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের বরাদ্দ সময় শেষ হয়ে এসেছে, সেজন্য আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অতিথিবৃন্দদেরকে। যাবার আগে বলতে চাই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর বঞ্চনার অবসান ঘটিয়ে আমরা স্বাধীন হই। কিন্তু যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীন হই, তা আবারও শেকলবন্দি হয় স্বৈরাচারের হাতে। অতঃপর আবারও বিপ্লব এবং 36শে জুলাই 2024 এর আগমন।
আমরা যেন আমাদের এই স্বাধীনতাকে সব দিক দিয়ে অর্থবহ করে তুলতে পারি। মহান আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। For more updates,